শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মাসের মধ্যেই দ্বিতীয়বার রাজ্য সফর করবেন তিনি। আগামী 17 জানুয়ারি দুদিনের সফরে আসছেন মোদী। প্রধানমন্ত্রীর এবারের সফরে কাজিরাঙ্গায় 35 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডোর উপহার হিসাবে পাবে আসামের জনগণ। তাছাড়া আসামের পরম্পরাগত বড় নৃত্য বাগডুম্বাও প্রদর্শন করা হবে প্রধানমন্ত্রীর সামনে। তাছাড়া বন্দে ভারত স্লিপার সহ মোট 3টি ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 17 জানুয়ারি দুদিনের সফরে আসবেন প্রধানমন্ত্রী মোদী। 17 জানুয়ারি বিকেলে গুয়াহাটি বিমানবন্দরে নেমে সরাসরি চলে আসবেন সরুসজাই স্টেডিয়ামে। সেখানে আসামের পরম্পরাগত সংস্কৃতির অপূর্ব সম্পদ বাগডুম্বা নৃত্য প্রদর্শনে যোগ দেবেন। সরুসজাই স্টেডিয়ামে 8 থেকে 10,000 বড় শিল্পী প্রদর্শন করবেন বাগডুম্বা নৃত্য। এরপর কইনাদুরার 1 নম্বর সরকারি অতিথিশালায় রাত কাটাবেন তিনি। পরদিন 18 জানুয়ারি সকালে কলিয়াবরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। মুখ্যমন্ত্রী জানান, সেদিন সকাল 11টায় কলিয়াবরের মৌচন্দা পোতারে প্রকাশ্য জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেই জনসভার মঞ্চ থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাজিরাঙ্গার 34.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডোরের। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই প্রকল্পে অনুমোদন দিয়ে 6,957 কোটি টাকা বরাদ্দ করেছে। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করেছে রাজ্য সরকারও। টেন্ডারের প্রক্রিয়াও প্রায় শেষ করে এনেছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। মোদির হাতে শিলান্যাস হবে সেই বিশাল প্রকল্পের। আসামে এর আগে এত বৃহৎ প্রকল্পের দৈর্ঘ্যের এলিভেটেড করিডোর নির্মিত হয়নি। কাজিরাঙ্গায় এলিভেটেড করিডোর নির্মাণের ফলে বন্যার সময় জীবজন্তু যানবাহনের ধাক্কা থেকে রক্ষা পাবে জানিয়ে তিনি বলেন, বন্যার সময় যানবাহনের ধাক্কায় মৃত্যু হবে না জীবজন্তুর। তাছাড়া দূরত্ব কমবে অনেকটা। বোকাখাত থেকে জখলাবন্দা যেতে সময় লাগবে মাত্র 22 মিনিট, কিন্তু কাজিরাঙ্গায় স্পিড লিমিট থাকার ফলে বর্তমানে সময় লাগবে 1.15 ঘন্টা। তাছাড়া শিবসাগর, ডিব্রুগড়, যোরহাট থেকে গুয়াহাটি পৌঁছানোর সময়ও কমবে অনেকটা। মোদির সফরে আসামে বন্দে ভারত স্লিপার সহ 3টি ট্রেন পাওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 17 জানুয়ারি কলকাতা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন মোদী। কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে চলবে সেই ট্রেন। গুয়াহাটি স্টেশনে থাকবো আমরা। 18 জানুয়ারি আরও 2টো ট্রেনের উদ্বোধন করবেন তিনি। কলিয়াবরে জনসভার মঞ্চ থেকে ফ্ল্যাগ অফ করবেন ডিব্রুগড় থেকে গুমতি এবং গুয়াহাটি থেকে রৌতা অর্থাৎ দিল্লি 2টি নতুন ট্রেন। অপরদিকে ভোটারের নাম কর্তনের নির্দেশ, দিলীপের বিরুদ্ধে এজাহার বিরোধীর। সংশোধনের প্রক্রিয়া এখনও চলছে, ভোট চুরি কিভাবে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। দলের বিধায়ক কর্মকর্তাদের প্রতিটি বিধানসভা কেন্দ্রে 10,000 করে ভোটারের নাম কর্তনের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছিল প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার বিরুদ্ধে। 4 জানুয়ারি বিজেপি সভাপতির এক ভিডিও কনফারেন্সের সূত্র ধরে এই গুরুতর অভিযোগ আনেন অখিল গগৈ। তাই নির্বাচনী বিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের দায়ে দিলীপের বিরুদ্ধে পুলিশে এফআইআর দাখিল করা হলো বিরোধী শিবির থেকে। লিখিত অভিযোগ জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছেও। শুক্রবার দিশপুর থানায় গিয়ে এজাহার দাখিল করেন সম্মিলিত বিরোধী জোটের নেতারা। কংগ্রেসের রিপুন বোরা, আসাম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ সহ সিপিএম সিপিআর নেতারা ছিলেন সেখানে। এজাহার দাখিল করে রিপুন বলেন, নির্বাচনী বিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের দায়ে বিজেপির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। তিনি ভিডিও কনফারেন্সে দলের বিধায়ক কর্মকর্তাদের বিজেপি বিরোধী ভোটারের নাম কর্তনের নির্দেশ দিয়েছেন। সেই ভিডিও কনফারেন্সের রেকর্ডিং উদ্ধার করে তদন্ত করুক পুলিশ। কংগ্রেস নেতার অভিযোগ, বিধানসভার এক সদস্য এত গুরুতর অভিযোগ আনার পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিটি কেন্দ্রে বিজেপি বিরোধী ভোটারদের তালিকা প্রস্তুত করে 12 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন দিলীপ। তারপরও নীরব রয়েছে কমিশন। ফলে বিরোধীরা একত্রিত হয়ে এজাহার দাখিল করেছেন। আইনগত ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে। লুরিনজ্যোতি বলেন, বিজেপির হাতে আর কোনো বিকল্প নেই দেখে ভোট চুরির পন্থা নিয়েছে তারা।
কারণ জনগণ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন, রাজনৈতিক দলগুলি একজোট হয়েছে, তাই ভোট চুরির পন্থা নেওয়া হয়েছে ভোট বৈতরণী পেরোতে। তবে প্রদেশ বিজেপির সভাপতির বিরুদ্ধে এফআইআর দাখিলের কথা শুনে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, কোথায় ভোট চুরি হলো? নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এখনও চলছে, ফলে ভোট চুরি কোথায় হলো? তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে বিএলএ নিয়োগের সুবিধা দিয়েছে, বিজেপিও নিয়োগ করেছে বিএলএ। বিজেপির সভাপতি দলের বিএলএদের বলেছেন, ভোটার তালিকা থেকে অবৈধ লোকদের নাম বাদ দিতে হবে, যোগ্যদের নাম থাকতে হবে। ভোটার তালিকা সংশোধনের লক্ষ্য এটাই, না হলে কেন সংশোধন করা হচ্ছে ভোটার তালিকা? অবৈধ লোকদের নিয়ে শুধু বিজেপি কেন, কংগ্রেসও আপত্তি দর্শাতে পারে। কার নাম যদি কর্তনই না হয়, তাহলে কোন ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে? অপরদিকে জনবৃত্তি হারিয়ে রাজ্যসভায় যেতে চান বদরুদ্দিন আজমল। লোকসভা ভোটে পর্যদস্ত হয়েছেন তিনি, বিধানসভা ভোটেও তার দলের ফলাফল আশানুরূপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে রাজ্যসভায় যেতে চাইছেন বদরুদ্দিন আজমল, কিন্তু কংগ্রেসের সমর্থন ছাড়া সম্ভব নয়। তাই এআইইউডিএফের পক্ষ থেকে কংগ্রেসের কাছে আজমলকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যান্য বিরোধী দলের সমর্থনও চেয়েছে আজমলের দল। আগামী 9 এপ্রিল আসামে খালি হচ্ছে রাজ্যসভার 3টি আসন। সাংসদ অজিত ভুইয়া, রামেশ্বর তেরি এবং ভুবনেশ্বর কলিতার কার্যকাল শেষ হচ্ছে সেই 3টি শূন্য আসনে। একটিতে নির্বাচিত হতে চাইছেন আজমল। বিধানসভায় দলগত শক্তি অনুযায়ী বিজেপি জোটের পক্ষে 2টি আসনে প্রার্থী জয় করানো সহজ, কিন্তু বিরোধী শিবির একত্রিত হলে তৃতীয় আসনটি দখলে আনা কঠিন নয়। তাই বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হতে আগেভাগে বিরোধীদের কাছে প্রস্তাব রেখেছেন আজমল। শুক্রবার এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম, হাফিজ বশির কাসিমি, হাফিজ রফিকুল ইসলাম প্রমুখ এক সাংবাদিক বৈঠকে আজমলকে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী করার বিষয়টি তুলে ধরেন। রফিকুল বলেন, আমরা দলে আলোচনা করেছি, বিধায়কদের সঙ্গেও আলোচনা হয়েছে, তার ভিত্তিতে কংগ্রেসের কাছে চিঠি লিখে আবেদন করেছি যাতে এপ্রিলে খালি হওয়া 3টি আসনের মধ্যে একটিতে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী করা হয় যেন আজমলকে। কংগ্রেসকে অতীত মনে করিয়ে দিয়ে রফিকুল বলেন, 2006 সাল থেকে যতবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে প্রতিবার কংগ্রেসকে সমর্থন করেছে এআইইউডিএফ। মনমোহন সিং যখন আসাম থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় যান তখনও আমরা সমর্থন করেছি। তাই আমাদের দাবি, আসামের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর স্বার্থে আজমলকে এবার সমর্থন দিক কংগ্রেস। লোকসভায় উত্তর পূর্বের শ্রেষ্ঠ সাংসদের পুরস্কারও পেয়েছেন তিনি, কারণ সব জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছেন। তাই আমরা আশা করি বিরোধী ঐক্যের ভিত্তিতে আজমলের মতো যোগ্য ব্যক্তিকে রাজ্যসভায় পাঠানো হবে। গত লোকসভা ভোটে রেকর্ড সংখ্যক 10 লক্ষের বেশি ভোটে দুবড়িতে আজমল হেরেছেন কংগ্রেসের রকিবুল হোসেনের কাছে, কারণ মুসলিম ভোটাররা মুখ ফিরিয়েছেন। একই কারণে 26 বিধানসভা ভোটেও ভালো ফলাফলের আশা দেখা যাচ্ছে না এআইইউডিএফের। তাই জনবৃত্তি হারিয়ে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে গিয়ে পরোক্ষভাবে সংসদে যেতে চাইছেন আজমল, কিন্তু সমস্যা হলো কংগ্রেস নেতৃত্ব কিছুতেই তাকে গুরুত্ব দিতে রাজি নয়। তাই এআইইউডিএফকে বাইরে রেখেই গড়ে তোলা হয়েছে বিরোধী ঐক্য। ফলে আজমলের রাজ্যসভা যাওয়ার প্রস্তাবে কংগ্রেস যে সমর্থন দেবে না তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ একদিকে মুসলিম ভোট, অন্যদিকে খিলঞ্জিয়া ভোটের স্বার্থে আজমলকে দূরে রেখে চলতে চাইছে কংগ্রেস। তবে আজমল যখন কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় যেতে চাইছেন তখন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন রাজ্যসভার 3টি শূন্য আসনেই প্রার্থী দেবে বিজেপি। তিনি বলেন, এবার 3টি ফাঁকা আসনেই প্রার্থী দেব আমরা। কোনো কারণে গতবার একটি আসনে প্রার্থী দেইনি আমরা। ভেবেছিলাম অজিত ভুইয়া নিরপেক্ষ ব্যক্তি, কিন্তু রাজ্যসভার সাংসদের তহবিল নিয়ে কি করছেন তিনি সকলেই দেখেছেন। তাই এবার 3টি আসনেই প্রার্থী দেব আমরা। 2টিতেই জয়ী হব, একটিতে হারতে পারি, তবে প্রার্থী দেব 3টিতেই। অপরদিকে আদালতে তেজস্বীকে দেখে ক্ষিপ্ত তেজ প্রতাপ। বিহার রাজনীতির অন্দরে বহুদিন ধরেই স্পষ্ট, লালু প্রসাদ যাদবের 2 পুত্র তেজ প্রতাপ ও তেজস্বী যাদবের সম্পর্ক মোটেই সৌহার্দ্যপূর্ণ নয়। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সেই দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো। জমির বিনিময়ে চাকরি মামলার শুনানিতে হাজির ছিলেন লালুর 2 ছেলে ও কন্যা মিসা ভারতী।
শুনানি শেষে লিফটের সামনে মুখোমুখি হন তেজ প্রতাপ ও তেজস্বী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তেজস্বীকে দেখেই কুবে ফেটে পড়েন দাদা তেজ প্রতাপ। তার চোখে মুখে প্রবল রাগের ছাপ ধরা পড়ে। আইনজীবীরা তাকে সামলানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতেও দেখা যায় তেজস্বীর দিকে রাগে চোখে তাকিয়ে আছেন তেজ প্রতাপ। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই দুজনেই আলাদা পথে চলে যান। রাজনৈতিক মহলে জল্পনা, আদালতে সঞ্জয় যাদবকে তেজস্বীর পাশে দেখে আরও ক্ষুব্ধ হন তেজ প্রতাপ। লালু পরিবারের ভাঙ্গনের নেপথ্যে সঞ্জয়কে দায়ী করে আসছেন তিনি। প্রকাশ্যে তাকে জয়চাঁদ বলে কটাক্ষ করেছেন। এমনকি নির্বাচনে হারের পর লালুর কন্যা রোহিণী আচার্য সঞ্জয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। অভিযোগ করেছিলেন সঞ্জয়ের জন্যই তাকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তেজ প্রতাপকে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি লালু তাকে তেজ্যপুত্র ঘোষণা করেছিলেন। এমন ঘটনা অবশ্য নতুন নয়। বিধানসভা নির্বাচনের সময় পাটনা বিমানবন্দরে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবারও তেজস্বী কোনো ইঙ্গিত করেছিলেন, তবে তখন তেজ প্রতাপ চুপ থাকেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। এবার আদালতের ঘটনার পর ফের শোরগোল পড়ে গিয়েছে বিহার রাজনীতিতে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।